এসআইআর নিয়ে দেশে নানা ধরনের বিতর্ক, সংশয় ইত্যাদি আছে এবং এটা নিয়ে এখন আমাদের সর্বোচ্চ আদালতে মামলাও আছে এবং এখান থেকে বিভিন্ন বিভ্রান্তি, সংশয় আমরা লক্ষ্য করছি। এই বাংলাভাষী হলে বাংলাদেশি, তাদের ডিপোর্টেশন বা পুশ ব্যাক করা, ইলিগেল মাইগ্রেন্ট ইত্যাদি, ইলিগেল মাইগ্রেন্টদের পুশ ব্যাক করতে হবে। এসআইআর, এই ধরনের এসআইআর সঙ্গে এই প্রশ্নগুলি এখন যুক্ত হয়ে একটা সংখ্যালঘুদের মনে এবং অন্যদের মনেও নানা ধরনের বিভ্রান্তি দেখা দিয়েছে। এই সংশয়, এই উদ্বেগগুলা দূর করার জন্য আমরা সর্বদলীয় মিটিং আহ্বান করার জন্য ডিমান্ড করেছি এবং এখানে স্পষ্টভাবে আমাদের এই চিঠিতে, মেমোরেন্ডামে আমরা বলেছি যে আজকে এসআইআর এর প্রাথমিক প্রিপারেশন বলে যে কাজটা শুরু হয়েছে, সেটা যদি ফেক ভোটারদের আইডেন্টিফিকেশনের জন্য হয়ে থাকে এবং যদি এটা প্রকৃত ভোটারদের যাতে বাদ না যায় তার জন্য সব ভোটার, প্রকৃত ভোটারকে অন্তর্ভুক্তির জন্য যদি হয়ে থাকে, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এখন বিহারের যে অভিজ্ঞতা, আমাদের 65 লক্ষ নাম বাদ গেল, এত এই রকমের তো আশা করা যায় না, এত সংখ্যা। কাজেই এখানে মানুষের সন্দেহ, এটা আসলে যারা শাসক দলের পক্ষে না, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য এই এসআইআর প্রক্রিয়াটা করা হয়েছে। এই ধরনের কনফিউশন মানুষের হাম্বাই ত্রিপুরানি যত ত্রিপ্রসারপ্ন তাই ত্রিপুরাবাসী রকম। শুভ সকাল সকল রাজ্যবাসী এবং সকল ভারতবাসীদের। আজকে সোশ্যাল লাইফে একটি কারণে আবার আসতে হয়েছি। বিষয়টা পুরানো বিষয়, তথাপিও আমি সোশ্যাল মিডিয়াতে বারবার আসতে বাধ্য হয়েছি। গতকাল আরও একটা নিউজ ক্লিপ দেখলাম, যে বিষয়টা সম্পূর্ণভাবে ত্রিপুরার এবং ভারতের ভবিষ্যৎ বিপজ্জনকের পক্ষে যেই কমেন্টসগুলো দেখেছি, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। আমি আশা করি সকলেই ভালো আছেন, তাই আমি রিকোয়েস্ট করব যে আমি যা বলতে চেয়েছি, যা বলতে যাচ্ছি, একটু ধৈর্য সহকারে শুনবেন, দেখবেন। আশা করি আমি যদিও সম্পূর্ণভাবে বোঝাতে পারবো না, কারণ আজকে আমি ককবরকে বলছি না, আজকে সকল অংশের মানুষের বোঝার যে সুবিধা, তার অর্থে বাংলাতেই বলতে যাচ্ছি। সেই কারণে আমি হয়তো বাংলায় তেমন ততটুকু বোঝাতে না পারলেও যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করব। বিষয়টা হচ্ছে এই, যে গত 19 মে কেন্দ্র সরকার একটা নোটিশ জারি করেছিল যে ভারতবর্ষে অবৈধভাবে অনুপ্রবেশ করে যারা বসবাস করছেন, সকল ফ্যাসিলিটিস নিয়ে রেখেছেন, থাকছেন, এই অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো বা পুশব্যাকের জন্য যে নোটিফিকেশন জারি করা হয়েছিল, সেই বিষয়ে এখানে আরেকটা বিষয়ও বলা বাহুল্য, যে সিএএ ম্যাটারটা কেন্দ্র সরকার সিএএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট,
যে সিটিজেনশিপ আইনটি অ্যামেন্ডমেন্ট করেছিল, এখানে পরিষ্কার বলা হয়েছে যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান অর্থাৎ মুসলিম রাষ্ট্রে যারা অমুসলিম রয়েছেন, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন অথবা আরও অমুসলিম কোনো ধর্ম থেকে থাকে, তারা যদি ধর্মের ভিত্তিতে, ধর্মের কারণে তাদের উপর নির্যাতন হয়ে থাকে, ওরা বাঁচার জন্য প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত যেহেতু এক ধরনের হিন্দু রাষ্ট্র বললেই চলে, সেখানেই বাঁচার তাগিদে প্রবেশ করতে হয়েছে এবং করেছেন। বাঁচার জন্য তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্যেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়েছে, মানে নাগরিকত্ব আইনকে সংশোধন করা হয়েছে। কাদেরকে দেওয়ার জন্য সংশোধন করা হয়েছে? যারা ধর্মের কারণে মুসলিম রাষ্ট্রে অত্যাচারিত হচ্ছেন, লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন। जीना मुश्किल हो गया, जीने के लिए वो लोग हिंदुस्तान में घुस ना पारा। अगर ऐसा कोई भी है तो इंडिया उन लोगों को नागरिकता दिएंगे। কথাটি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যারা হিন্দু হওয়ার কারণে অথবা অমুসলিম হওয়ার কারণে বাঁচতে অসুবিধা হয়েছেন, বাঁচার জন্য তারা ভারতবর্ষে প্রবেশ করেছেন, তাদেরকেই দেওয়া হবে নাগরিকত্ব অধিকার। কিন্তু এখনো দেওয়া হয়নি, দেওয়া হবে। কিন্তু তাদের কন্ডিশন কি হতে হবে? যে রাষ্ট্রে ছিলেন ওই রাষ্ট্রে সে ধর্মের কারণে অথবা অমুসলিম হওয়ার কারণে তাদের উপর যদি অত্যাচার হয়ে থাকেন, তাদের বাঁচার জন্য, নিরাপত্তার জন্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন, নিরাপত্তা চেয়েছেন, এমন প্রমাণপত্র তাদের কাছে থাকতে হবে। এবং তারপরেও যখন নিরাপত্তা পায়নি, তখনই ওরা বাঁচার জন্য ভারতবর্ষে প্রবেশ করেছেন। এমন হতে হবে, ভারতবর্ষে যে দিন প্রবেশ করেছেন, কোন মাসের কত তারিখ প্রবেশ করেছেন, কত সালে প্রবেশ করেছেন, কোন রাজ্যে প্রবেশ করেছেন, কোন ডিস্ট্রিক্টে প্রবেশ করেছেন, কোন থানার অধীনে প্রবেশ করেছেন, সমস্ত কিছু রেজিস্টারেড হতে হবে, ইনফরমেশন দেওয়া হতে হবে। আর তারা ভারতে এসে উদ্বাস্ত হয়ে যারা এসেছেন এই ধর্মের কারণে, তারা এখন ডিটেনশন ক্যাম্পে অথবা শরণার্থী ক্যাম্পে রয়েছেন, এরকম হতে হবে। এবং রিলিফ ফান্ডের রেশন খাচ্ছেন, কোন রাজ্যের কোন ডিস্ট্রিক্টে কত নাম্বার ডিটেনশন ক্যাম্পে বসবাস করছেন, তার ফ্যামিলি রেজিস্টার নাম্বার কত, সেটাও রেকর্ড থাকতে হবে। তাও বলা আছে যে বাড়ির সকল ওই দেশেই রয়ে গেছেন, মাত্র একজন এসেছেন, তাহলে গ্রহণ করা হবে না। আইনগতভাবে তাদেরকে গ্রহণ করা যাবে না, তাদেরকে নাগরিকত্ব দেওয়া যাবে না। কারণ ধর্মের কারণেই যদি অত্যাচারিত হয়ে থাকেন, নিরাপত্তাহীন হয়ে থাকেন, তাহলে তো বাড়ির বাকি সদস্যরাও তো হওয়ার কথা ছিল, তাই না? কাজেই বাড়ির সকল মেম্বার,
সকল সদস্যই বাঁচার তাগিদে এই রাষ্ট্রে প্রবেশ করতে হয়েছে বা অনুপ্রবেশ হতে হয়েছে, এরকম ঘটনা হতে হবে। তাহলে যে সিএএ বিষয়টা হচ্ছে, এখন তাদেরকে আবেদন করার জন্য রাষ্ট্র নির্দেশ দেওয়া হয়েছে। তারা নির্দেশ অনুসারে আবেদন করবে, তার সাথে প্রমাণপত্র যুক্ত করে দিতে হবে এবং তাদের অবস্থা এখনও ডিটেনশন ক্যাম্পে রয়েছেন, রিলিফ ফান্ডের রেশন খাচ্ছেন, এমন হতে হবে। তারা এখনও ভোটাধিকার পায়নি, নাগরিকত্ব অধিকার পায়নি, আধার কার্ড পায়নি, জমি জমা কেনা হয়নি, বসতি বাসস্থান নেই, এরকম হতে হবে। তাদেরকে দেওয়া হবে বলা হয়েছে, এখনো দেওয়া হয়নি। দেওয়ার জন্য আবেদন করার নোটিশ দেওয়া হয়েছে। তাহলে আমি আশা করি এই বিষয়ে পরিষ্কার, ওরা এখনো পায়নি। তারা হবে ধর্মের শিকার হয়ে অনুপ্রবেশকারী। তারাই একমাত্র সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের এখতিয়ারে পড়বে। কিন্তু এখানে সকল রাজনৈতিক দলের কতিপয় নেতার মুখে আমি শুনেছি, গতকাল হয়তো পরশুদিন এই প্রোগ্রামটা হয়েছে মনে হয়, নরেশবাবু অর্থাৎ কমরেড নরেশ জমাতিয়ার মুখে শুনেছি ত্রিপুরাতে নাকি এসআইআর প্রয়োজন নেই, কেন্দ্র সরকার 2024 31 ডিসেম্বর পর্যন্ত সিএর এখতিয়ারে মান্যতা দেওয়া হয়েছে, তাহলে এখানে সিএ কিসের দরকার, এই সমস্ত। আরও একজন কমরেড বলেছেন যে 71 সালের পরে যারা এসেছেন, অর্থাৎ 71 সালের 25 মার্চের পরে যারা এসেছেন তাদেরকে চিহ্নিত করে পুশব্যাক করা হোক, তার আগে যারা এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হোক। তো আমার প্রশ্ন, এখানে ধর্মের কারণে কতজন এসেছেন, কোন ডিটেনশন ক্যাম্পে রয়েছেন, এমন তো আমার চোখে পড়েনি, হয়তো থেকেও থাকতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এরা তো এখনো নাগরিকত্ব পায়নি, তারা থাকছেন শরণার্থী ক্যাম্পে, তাদেরকে দেওয়া হবে। আইন অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, এখন আবেদন শুরু হয়ে গেছে। আবেদন যারা করবেন তাদেরকেই গভর্নমেন্ট মান্যতা দেবেন, অর্থাৎ কেন্দ্র সরকার তাদেরকেই মান্যতা দেবেন যদি সত্যিকারের সে ধর্মের অত্যাচারের শিকারে অনুপ্রবেশ হয়ে থাকেন। তাহলে তারা হবেন সিএর এখতিয়ারের অনুপ্রবেশকারী। কিন্তু বাকিরা যারা কখন এসেছেন কোনো প্রমাণ নেই, কিন্তু এসে গেছেন, কিছুদিন ভাড়াটিয়ে থেকেছেন, তারপরে জমি জমা কিনেছেন, নাগরিকত্ব নিয়েছেন, ভোটার কার্ড পেয়েছেন, আধার কার্ড পেয়েছেন, এখানে নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন, রাজনীতি করছেন, সমস্ত সরকারি ফ্যাসিলিটিস বুক করছেন, রাজনীতি করছেন, রাজ্যের অধিকার ভোগ করছেন, প্রশাসনিক অধিকার ভোগ করছেন, অবৈধ হয়েও যারা প্রশাসনের চেয়ারে বসে আছেন, ওরা কি সিএর এখতিয়ারে? বলা আছে সিএর এখতিয়ারে যারা আছেন ধর্মের কারণে নির্যাতিত হয়ে এই রাজ্যে যারা এসেছেন তাদেরকে দেওয়া হবে নাগরিকত্ব, কিন্তু এখনো দেওয়া হয়নি, দেওয়া হবে বলা হয়েছে। তাও তাদের আবেদনের উপরে ভিত্তি করে উপযুক্ত যদি তথ্য প্রমাণ দিতে পারে তাহলেই তারা সরকারিভাবে গ্রহণযোগ্য হলে পরেই তারা নাগরিকত্ব পাবে। এখনো দেওয়াও হয়নি, ওরাও পায়নি। তাহলে যারা এসে
সমস্ত কিছু কাগজপত্র নথিপত্র পেয়ে সমস্ত সুযোগ সুবিধা বুক করছেন, ওরা কি সিএএ অধীনের নাগরিক, অবৈধ অনুপ্রবেশকারী না বৈধ অনুপ্রবেশকারী? তাহলে বুঝতেই পারছেন সিএর এখতিয়ারে যারা এসেছেন এই বিষয়টা এবং বেআইনি অনুপ্রবেশকারীর বিষয়টা হচ্ছে আলাদা। বেআইনি অনুপ্রবেশকারী কাকে বোঝানো হয়েছে? যারা ওই পার থেকে এসেছেন, এখানে পার্টিকুলার কোনো জাতিকে বলা হয়নি, কিন্তু এখানে বলছে অনেক লোকেরা কমেন্টস করছে যে বাঙালি হলেই বাংলাদেশে। সরকারি নোটিশেতে এমন কোনো কথা নেই। বলা আছে পাকিস্তানি, আফগানিস্তানি, বাংলাদেশি, মায়ানমার থেকে যারা অবৈধভাবে এসে বসবাস করছেন, নাগরিকত্ব নিয়ে বসে আছেন, ভোটাধিকার আডার সমস্ত সরকারি ফ্যাসিলিটিস নিয়ে বসে আছেন, জায়গা জমি কিনে বসবাস করছেন অবৈধভাবে, তাদেরকে বলা হয় বেআইনি অনুপ্রবেশকারী। তাদেরকে চিহ্নিত করে পুশব্যাক করার নির্দেশ দেওয়া হয়েছে 19 মে 2025। তাহলে আপনারা বলুন, সিএএ এবং অবৈধ অনুপ্রবেশকারীর ব্যাখ্যা কি এক? যারা এখানে আগে থেকেই এসে সমস্ত সুযোগ সুবিধা, নাগরিকত্ব প্রমাণ সহ, ভোটাধিকার সহ, সরকারি সমস্ত ফ্যাসিলিটিস, রেশন কার্ড আর্ডার সহ বুক করছেন, জমি জমা কিনে দখল করে বসে আছেন, ওরা কি ধর্মের শিকারে আগত, উদ্বাস্ত বা শরণার্থী? কাজেই ধর্মের কারণে অত্যাচারিত হয়ে যারা শরণার্থী হয়ে এসেছেন, ওরা থাকবেন শরণার্থী ক্যাম্পে, ওরা থাকছেন শরণার্থী ক্যাম্পে এখনও, বর্তমানেও। তাদেরকে নাগরিকত্ব পরে দেওয়া হবে, তাদের আবেদনপত্র পাওয়ার পর, বিবেচনা করার পর কেন্দ্র সরকার দেওয়া হবে, এখনো দেওয়া হয়নি। কিন্তু একটা দল আছে, সে কখন এসেছে কোনো ইনফরমেশন নেই, কত তারিখ এসেছে কোনো ইনফরমেশন নেই, কোন মাসে এসেছেন, কোন সালে এসেছেন কোনো ইনফরমেশন নেই, কোন রাজ্যে এসেছেন, কোন থানার অধীনে এসেছেন কোনো ইনফরমেশন নেই। চুপি চুপি এসেছেন, ভাড়া দিয়ে কিছুদিন থেকে সমস্ত কাগজপত্র করে জমি জমা করে বসতি স্থাপন করে সকল ফ্যাসিলিটিস নিয়ে রেখেছেন, অথচ আইনের এখতিয়ারের বাইরে ওরাই অবৈধ। ওদেরকে চিহ্নিত করে পুশব্যাক করার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে সেই অবৈধভাবে যারা বসবাস করছেন তাদেরকে চিহ্নিত করে ডিটেনশন ক্যাম্প করে তাদেরকে রাখা এবং তাদেরকে যে রাষ্ট্র থেকে এসেছে ওই রাষ্ট্রে পুশব্যাক করার জন্য সকল ব্যবস্থার ক্ষমতা প্রতিটি রাজ্য সরকারকে, অর্থাৎ প্রত্যেক রাজ্য সরকারকে দেওয়া হয়েছে। কিন্তু আমি একটা মিডিয়াতে দেখলাম, এক সাংবাদিক ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে প্রশ্ন করেছিল যে বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে পুশব্যাক করার যে নোটিশ দেওয়া হয়েছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তার অ্যাকশন দেখা গেছে, কিন্তু ত্রিপুরায় দেখা যাচ্ছে না। একটা পাবলিক কমেন্টস করছেন, পাবলিক মন্তব্য করছেন, এ বিষয়ে আপনার মন্তব্য কি? এইরকমটাই প্রশ্ন করেছিল ওই সাংবাদিক। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে দেখা যাক কি করা যায়। কেন্দ্র সরকার বলেছে 2014 31 ডিসেম্বর পর্যন্ত যারা ধর্মের শিকার হয়ে এসেছেন তাদেরকে মান্যতা দেওয়া হবে, তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। এখন দেখা যাক কেন্দ্র সরকার কি করে। রাজ্যের কাজ সরকারের কাজ সরকার করছে, তোমাদের কাজ তোমরা করো, এইভাবে বুঝিয়ে দিয়ে গেছেন, চলে গেছেন উনি। তো আমি জানতে চাই প্রশ্নটা কি
বেআইনি অনুপ্রবেশকারীদের বিষয় নিয়ে করা হচ্ছে, না ধর্মের শিকারে যারা এই রাজ্যে অনুপ্রবেশ হয়ে শরণার্থী হতে হয়েছে তাদের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে? এখানে কোনো অবৈধ নাগরিককে নাগরিকত্ব দেওয়ার জন্য তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট করা হয়নি। তাহলে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করে সমস্ত ফ্যাসিলিটিস নিয়ে রেখেছেন, এখানে বসে আছেন, বসবাস করছেন, তারা কি সিএএর মান্যতা দেওয়া নাগরিক হতে পারে? সিএএ বলেছে এখন দেওয়া হবে তাদের আবেদনের পরীক্ষার পর। কে টিকবে না টিকবে সেটা হবে পরের কথা, আবেদন করার পরের কথা, সরকারি বিবেচনা করার পরের কথা। আর যারা তার আগেই অ্যামেন্ডমেন্টের আগেই যারা নাগরিকত্ব নিয়ে সমস্ত ফ্যাসিলিটিস নিয়ে বসে আছেন, ওরা কি ধর্মের শিকারে আগত, না সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট আইনের সাথে তাদের কোনো সম্পর্ক রয়েছে? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টে বলা আছে এখন দেওয়া হবে, এখনো দেওয়া হয়নি। আপনারা তো আগেই নিয়ে বসে আছেন, আপনারা কোন আইনের দ্বারাই এই অধিকার নিয়ে বসে রইলেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। নরেশ বাবু বলেছিল এখানে তো আর এসআইআর এর দরকার নেই, যেহেতু 2024 31 ডিসেম্বর পর্যন্ত সিএর মাধ্যমে সবাইকে মান্যতা দিয়ে নাগরিকত্ব দেওয়ার গ্রহণ করেছে, নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু কাদেরকে? তাদের কি দেওয়া হয়েছে? তাদেরকে নাগরিকত্ব কি দেওয়া হয়েছে না দেওয়া হবে? আর যারা তার আগেই নিয়ে বসে আছেন ওরা কারা? ওরা কি ধর্মের শিকারে উদ্বাস্ত শরণার্থী না অবৈধ অনুপ্রবেশকারী? কমরেড, আপনাকে আমি প্রশ্ন করি, অবৈধ অনুপ্রবেশকারী আর ধর্মের শিকারে শরণার্থী কি এক? কাদেরকে অবৈধ নাগরিক বলেছেন, কাদেরকে ধর্মের শিকারে শরণার্থী বলেছেন, আপনি এই ডিফারেন্টটা জানেন না? আরও কয়েকজন নেতাদের দেখছি 1971-এর পরে যারা এসেছেন, 25 মার্চের পরে যারা এসেছেন তাদেরকে ফেরত দিতে হবে স্লোগানও শুনেছি আমি। কিন্তু 70-র আগে যারা এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হোক বা দিতে হবে, অথবা তাদেরকে নাগরিকত্ব কার্ড প্রদান করেন, এরকম কোনো সিদ্ধান্ত কি ভারত সরকার নিয়েছেন আদৌ? কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে নাগরিকত্ব দেওয়ার জন্য কি সরকার কখনো পদক্ষেপ নিয়েছেন, অ্যামেন্ডমেন্ট করেছেন? কেন এইসব মন্তব্য? সুপ্রিম কোর্ট বলেছে আসামে আগে তাদের আসামের আবেদনেই 1966 1 জানুয়ারি পর্যন্ত, মানে 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য আসাম গভর্নমেন্ট আপিল করেছিল, সেটা সুপ্রিম কোর্ট তাদেরকে মান্যতা দিয়েছে। তারা আবার আবেদন করেছে 1966 1 জানুয়ারি থেকে, মানে প্রথম 1 জানুয়ারি থেকে 1971 25 মার্চের মধ্যে যারা এসেছেন উপযুক্ত যদি প্রমাণ দিতে পারেন তাহলে তাদেরকে আসামের নাগরিকত্ব দেওয়া হবে। এটা হচ্ছে আসামের সরকারি আবেদনের উপরে অথবা আসাম চুক্তির বিষয়ের উপর নির্ভর করে সুপ্রিম কোর্ট আর এই মান্যতা দেওয়া হয়েছে। বাকি রাজ্য কি হবে? আর্টিকেল নাম্বার 6A ধারা মোতাবেক 1948-এর পরে যারা এসেছেন তারা সবাই অনুপ্রবেশকারী
ওই 25 মার্চ 1971 পর্যন্ত যে মান্যতা দেওয়ার কথা বলেছে সেটা হলো শুধু আসামের জন্য, অনলি ফর আসাম স্টেট, নট ওভারঅল ইন্ডিয়া। সারা ভারতবর্ষের জন্য এটা বলা হয়নি, শুধু আসামের জন্য বলা হয়েছে। বাকি রাজ্যে কি হবে? বাকি রাজ্যে হবে সংবিধানের 6 নম্বর ধারা এ উপধারা মোতাবেক 1948-এর পরে যারা অবৈধভাবে এসেছেন এই ভারতবর্ষে তারা সবাই অবৈধ নাগরিক। তাদেরকে চিহ্নিত করে ডিটেইন করতে হবে এবং যে রাষ্ট্র থেকে এসেছেন ওই রাষ্ট্রে পুশব্যাক করার জন্য, অর্থাৎ বিতরণ করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তাহলে এখানে কতিপয় তীব্রমথার নেতারার মুখেও আমি শুনেছি 71-এর পরে যারা এসেছেন তাদেরকে ফেরত পাঠাতে হবে। এখানে কোথায় পেলেন আপনারা 71 25 মার্চের আগে যারা এসেছেন তাদেরকে নাগরিকত্ব দিতে হবে, দেওয়া হোক, এরকম নোটিশ কোথায় পেলেন আপনারা? কাকে খুশি করার জন্য? কার কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য এই মন্তব্য? আইনকে অমান্য করে, সংবিধানকে অমান্য করে যারা এই ব্যাপারে বারবার কমেন্টস করছেন, আমি তাদের প্রতি রিকোয়েস্ট করি, অনুরোধ করি, আপনারা একটু ভালোভাবে সংবিধানের গাইডলাইন অনুসরণ করুন, উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করুন। আপনারা যদি সেই বিষয়ে পরিষ্কার জানা না থাকে জানার চেষ্টা করুন, যদি পরিষ্কার না বুঝেন বোঝার চেষ্টা করেন। কাকে খুশি করার জন্য, কার কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য আপনারা এই মন্তব্য করছেন এতদিন? কেন বারবার একের পর এক এই মন্তব্যগুলো করে যাচ্ছেন? পাবলিককে মূর্খ বানানোর চেষ্টা করছেন কেন? সব সরকারের আমলেই অবৈধভাবে আসছে, নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। এই দুটো চোখ কি শুধু আপনাদের কাছেই আছে? বাকি জনগণের কাছে কি দুটো চোখ নেই? ওরা কি দেখেননি? জেনে শুনে যদি করে থাকেন, না জেনে যদি করে থাকেন তাহলে জানার চেষ্টা করবেন সংবিধান কি বলছে, আইন কি বলছে। আর জেনেই যদি করে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই বিদেশি দালাল অথবা বিদেশি এজেন্ট, আপনাদের মতো নেতাদের কারণে আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের ভারতবাসীর ভবিষ্যৎ, ত্রিপুরাবাসীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, নির্মূল হয়ে যাবে, তাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। আপনাদের আশায় বসে থাকা পাবলিকের অথবা জনগণের মোটেই ঠিক হবে না। বলতে বাধ্য, আপনারা দেশদ্রোহী কাজ করছেন, দেশদ্রোহী মন্তব্য করছেন, সমাজ বিরোধী মন্তব্য করছেন। আপনাদেরকে দেশের নেতা অথবা দেশের প্রতিনিধি অথবা দেশের রক্ষক বলা যায় না। যে কমেন্টস করছেন, যে বক্তব্য রাখছেন প্রতিনিয়ত যার যার প্রোগ্রামে, আরও একজন ভদ্রলোক, আমরা বাঙালির নেতা, মন্তব্য করেছিল কেন্দ্র সরকার নোটিশ দিয়েছে বহিরাগতদের চিহ্নিত করে বিতরণের জন্য। সে তার প্রতিবাদ না করে ডাইরেক্ট প্রতিবাদ করছে, ব্যাখ্যা দিচ্ছে ত্রিপুরার আসল ভূমিপুত্র হচ্ছে বাঙালিরা, এই বাঙালি হচ্ছে ত্রিপুরার আসল ভূমিপুত্র, এখানের উদ্বাস্ত হচ্ছে উপজাতিরা। কে উদ্বাস্ত, কে ভূমিপুত্র, কে নাগরিক
কে বৈধ নাগরিক কে অবৈধ নাগরিক সেটা আইন প্রমাণ করবে, সেটা আইন প্রমাণ করবে। ত্রিপুরার নাগরিক শুধু ত্রিপুরী নয়, ত্রিপুরীরা কখনো বলেনি এই রাজ্যে বাঙালি নেই। বলা হয়েছে বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগতদের চিহ্নিত করে পুষব্যাক করার কথা এখানে বাঙালিদের বলেনি কেন্দ্র সরকার, ত্রিপুরাবাসীরাও বলেনি। ত্রিপুরাতে বাঙালি নেই এই কথা বলেনি, সকল বাঙালি বাংলাদেশি উদ্বাস্ত এই কথা কেউ বলেনি। এই রাজ্যে মুসলিমও আছে আগে থেকে, এই রাজ্যে বাঙালিও আছে, ত্রিপুরী জাতিরাও আছে, তার সাথে সাথে বিভিন্ন জাতিগোষ্ঠীরাও রয়েছে যারা অবৈধভাবে 1948-এর পরে এসেছেন, তাদের কথা বলা হয়েছে। আপনি কেন উত্তেজিত হন? আপনি কেন সকল বাঙালিদের সাম্প্রদায়িক মনোভাব ব্রেনে ঢুকিয়ে, মাথায় ঢুকিয়ে একত্র করে ত্রিপুরী বিরোধী উস্কানি দিয়ে দেশের বিরুদ্ধে ভাষণ দিচ্ছেন? আপনি কার স্বার্থে কথাটি বলছেন? উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য? উদ্বাস্তু অবৈধ নাগরিকদের অবৈধ নাগরিক না বলানোর জন্য, ভূমিপুত্র বলানোর জন্য, না জোর করে এই দেশে সংবিধানকে মান্যতা না দিয়ে অমান্য করে জোর করে বসবাস করার জন্য? না আপনি অরিজিনালি বাংলাদেশি, অথবা আপনি কি অরিজিনাল ভারতবাসী? আপনি যদি অরিজিনাল ভারতবাসী হয়ে থাকে, সত্যিকারে প্রকৃত নাগরিক হয়ে থাকেন, তাহলে দেশটাকে বাঁচানোর জন্য, রাজ্যটাকে বাঁচানোর জন্য আপনার মন্তব্য হওয়ার কথা ছিল। কিন্তু অবৈধ নাগরিকের বিরুদ্ধে নোটিশ করার পরিপ্রেক্ষিতে আপনি যেহেতু জোর গলায় চিল্লাচ্ছেন এখানে কোনো বাংলাদেশি নেই, এই ত্রিপুরা হচ্ছে বাঙালি স্থান, তার মানে আপনি বলতে চান সকল বাংলাদেশ থেকে আগত বাঙালিরা ত্রিপুরার বৈধ নাগরিক, তাহলে বিদেশি মদতদাতা নাকি? বিদেশি মদতদাতা, তাহলে আপনি তো দেশদ্রোহী, আপনি রাষ্ট্রদ্রোহী। আর তা যদি না হয় আপনি বিদেশি দালাল। এ বিষয়ে আর কোনো বলার অপেক্ষা রাখে না। কাজেই এই যে কতিপয় বড় বড় কান্দারিরা বিভিন্ন রাজনৈতিক দলের থেকে যে কমেন্টস করছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করি, কিছু কমরেডও আছেন, কিছু মিস্টাররাও আছেন, আর নতুন করে কিছু ওয়ারিয়র শব্দও উল্লেখ করা আছে, আধুনিক শব্দ, যারা নিজেদের বিভিন্ন দলের নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। আমি আপনাদের অনুরোধ করি ভালোভাবে বিষয়টা বোঝার চেষ্টা করেন। অবৈধ অনুপ্রবেশকারীকে এবং ধর্মের শিকারে যারা উদ্বাস্ত হয়ে শরণার্থী হয়ে বসবাস করছেন ভারতবর্ষে, ওরা কে? শরণার্থী আর অবৈধ অনুপ্রবেশকারী এক জিনিস নয়, এক ব্যাপার নয়, এটা সম্পূর্ণ ডিফারেন্ট ম্যাটার। এটা বোঝার চেষ্টা করুন। ধর্মের শিকারে অত্যাচার হয়ে, ধর্মের কারণে অত্যাচার হয়ে যারা উদ্বাস্ত হতে হয়েছেন, তাদেরকে সিএর এখতিয়ারে নাগরিকত্ব দেওয়ার কথা ভারত চিন্তা ভাবনা করে নাগরিকত্ব আইন সংশোধন করেছেন, সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছেন। যারা ওই এখতিয়ারে আছেন, ডিটেনশন ক্যাম্পে রয়েছেন, যারা এখনও নাগরিকত্ব পায়নি, আধার পায়নি, ভোটাধিকার পায়নি, রেশন কার্ড পায়নি, ওরা আবেদন করবে। তারপরে ভারত সরকার তাদের সমস্ত প্রমাণপত্র নথিপত্র পাওয়ার পর বিচার বিবেচনা করে কাকে গ্রহণ করা যায়, কাকে রিজেক্ট করা যায়, এটা করে ওরা সিলেক্ট করবে কাকে সিএর এখতিয়ারে নাগরিকত্ব দেওয়া হবে। আর যারা এই আইনের সংশোধনের আগেই অথবা নির্দেশের আগেই
যারা নাগরিকত্ব নিয়ে চুপি চুপি এসে নাগরিকত্ব নিয়ে সমস্ত ফেসিলিটিস নিয়ে রেখেছেন, ওরা সম্পূর্ণ অবৈধ অনুপ্রবেশকারী। তাদেরকে চিহ্নিত করে যে রাজ্য থেকে এসেছেন তাদের স্বরাজ্যে পুশব্যাক করার জন্য যে নোটিশ দেওয়া হয়েছে, এই নোটিশ এবং এই সিএএ বিষয়টা এক না। কাজেই এই নোটিশকে অমান্য করা হলে ত্রিপুরার পাবলিক বসে থাকবে না। আমি সকল অংশের ত্রিপুরাবাসী, জেনুইন ত্রিপুরাবাসীদের অনুরোধ করছি, কি বাঙালি, কি মুসলিম, কি ত্রিপুরী, আমাদের ভবিষ্যৎ রক্ষার সুনিশ্চিত করতে, অস্তিত্বের সুনিশ্চিত করতে, আমাদের পরবর্তী প্রজন্মের কথা ভেবে, তাদের অস্তিত্বের কথা ভেবে, তাদের ভবিষ্যতের কথা ভেবে আপনারা সবাই একত্র হন। সমস্ত অংশের জাতিগোষ্ঠীর লোক, সমস্ত নাগরিক একত্র হয়ে এই আওয়াজ তুলুন। বহিরাগতদের থেকে, অবৈধ অনুপ্রবেশকারীদের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করতে হবে, ত্রিপুরা রাজ্যকেও রক্ষা করতে হবে, প্রতিটি রাজ্যকে রক্ষা করতে হবে। তাহলেই আমাদের পরবর্তী জেনারেশনের অস্তিত্ব রক্ষা হবে, অস্তিত্বের গ্যারান্টি আসবে। এই বিষয়গুলো সামনে রেখে এই নোটিফিকেশনটাকে 100% কার্যকরী করানোর জন্য প্রচেষ্টা হবেন এবং প্রচেষ্টা নেবেন এবং সম্পূর্ণভাবে কার্যকরী করার জন্য আপনারা তৈরি হয়ে যান। এই আহ্বান রেখে আবুল তাবুল কমেন্ট না করে, ভুল ব্যাখ্যা না দিয়ে, বিদেশি দালাল না হয়ে, দেশদ্রোহী না হয়ে, বিদেশি মদতকারী না হয়ে দেশকে সুরক্ষার কাজে এগিয়ে আসবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে সকলের প্রতি অশেষ ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে আমার কিছু কমেন্টস এখানে শেষ করছি। সকলকে নমস্কার। ভারত মাতা কি জয়।